নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প রজনীগন্ধা। বসন্তপুরের আখড়ার পদ্মাবষ্টমীর নাম জানিত না এরূপ লোক নিকটবর্তী 7খানা গ্রামে কেহ ছিল না বলিলেই হয়। তাহার কারণ এই 15-16 বছরের মেয়েটির উৎপাতে সমস্ত দেশের লোক উদ্ব্যস্ত হইয়া উঠিয়াছিল, অথচ তাহাকে শাসন করিতেও কাহারও মন উঠিত না। বরং একদিন তাহার গানের শব্দ কানে না গেলে লোকে ব্যস্ত হইয়া খোঁজ লইত তাহার অসুখ করিয়াছে কিনা। এই মেয়েটিকে বৃন্দাবন দাস বাবাজির গুরু স্বর্গত গোবর্ধন দাস বাবাজি এক গাছতলায় কুড়াইয়া পান। পদ্ম ফুলের মতো ফুটফুটে মাস 6 মেয়েটিকে পড়িয়া থাকিতে দেখিয়া তিনি কুড়াইয়া লইয়া আসেন এবং অতি কষ্টে অন্যান্য বৈষ্ণবীদের সাহায্যে তাহাকে বাঁচাইয়া তোলেন। তিনি আদর করিয়া নাম রাখিয়াছিলেন রজনীগন্ধা। কিন্তু গোবর্ধন দাস বাবাজি মারা গেলেন তখন রজনীগন্ধার 2 বৎসর বয়স। বৃন্দাবন দাস আখড়ার মহান্ত হইয়া রজনীগন্ধার নূতন করিয়া নামকরণ করিলেন পদ্মা। কিছুদিন পূর্বে চন্দ্রনাথ দর্শন করিয়া ফিরিবার পথে তিনি ঝড়ের মধ্যে পড়েন। পদ্মার সেই প্রলয়ঙ্করী মূর্তির সহিত 2 বৎসরের মেয়ে রজনীগন্ধার সাদৃশ্যই নাকি ওই নামকরণের কারণ। মেয়েটির এখন বয়স 15-16। সে দেখিতে সুন্দরী, তাহার গানের গলা ভালো এবং সর্বোপরি তাহার মনটি ভালো বলিয়া সে শুধু বৃন্দাবন দাস নয়, গ্রাম শুদ্ধ লোকের নয়নের মণি ছিল। সে 1 মিনিটও নিজে না হাসিয়া থাকিতে পারিত না এবং পৃথিবী শুদ্ধ লোক তাহার পাগলামিতে হাসিয়া অস্থির হইত। তাহার উৎপাত যে কখন কোন দিক দিয়া কাহার উপর গিয়া পড়িবে এই আশঙ্কায় সকলেই সর্বদা সশঙ্কিত হইয়া থাকিত। চঞ্চলা দুরন্ত এই মেয়েটিকে দেখিয়া অনেকেই বৃন্দাবন দাসের দূরদৃষ্টির প্রশংসা করিতেন। বেশ ছিল পদ্মা, আখড়ার সেই ছিল কর্ত্রী। সকলের আদরে তাহার দিনগুলি পরম সুখেই কাটিতেছিল। সহসা গোলমাল বাঁধিল তখনই, যখন বসন্তপুরের জমিদার রাজনারায়ণ বাবুর একমাত্র বংশধর কমল MA পাশ করিয়া গ্রামে ফিরিয়া আসিল। কমলের মা ছিলেন না, পাছে বাড়িতে থাকিলে মাতৃহীন ছেলে অত্যধিক আদরে নষ্ট হইয়া যায়, এই ভয়ে রাজনারায়ণ বাবু ছেলেবেলা হইতেই তাহাকে কলিকাতার বোর্ডিংয়ে রাখিয়াছিলেন। কখনো কখনো ছুটিতে বাড়িতে আসিত, আবার ছুটি ফুরাইবার 2-1 দিন আগেই কলিকাতায় ফিরিয়া যাইত। সুতরাং পদ্মাকে সে বাল্যকালে দেখিলেও তাহার কথা কমলের বিশেষ মনে ছিল না। এবার 2 বৎসর পরে দেশে ফিরিয়া সহসা পদ্মাকে দেখিয়া সে যেন অবাক হইয়া গেল। কিন্তু তাহার পূর্বে সেই প্রথম দর্শনের বিবরণটি বলা দরকার। দেশে পৌঁছিবার পরের দিনই ভোরবেলা উঠিয়া কমল গিয়াছিল নদীর ধারে বেড়াইতে। উদ্দেশ্য দ্বিপ্রহরে মাছ ধরিতে বসিবার জায়গাটি বাছিয়া আসা। একটা বটগাছের তলা বাছিয়া চাকর ভোলাকে স্থানটা পরিষ্কার করিবার উপদেশ দিয়া সে রায়েদের বাগানের ধার দিয়া ফিরিতেছিল। সহসা তাহার কানে গেল অতি সুমিষ্ট কীর্তনের সুর। খুব মধুর গলায় কে গাহিতেছে। সে বিস্মিত হইয়া চমকিয়া দাঁড়াইতেই তাহার নজরে পড়িল বাঁশঝাড়ের বাঁক ঘুরিয়া মূর্তিমতী শ্রীমতীর মতোই এক কিশোরী আসিতেছে। পরনে সামান্য লাল পেড়ে শাড়ি, হাতে খঞ্জনি, নাকে ছোট্ট একটি তিলক,
কোথাও আভরণের চিহ্ন মাত্র নাই। কিন্তু তবুও তাহার দিকে চাহিলে চোখ ফিরানো যায় না। ভাদ্রের নদীর মতোই তাহার দেহের কুলে কুলে যৌবন ভরিয়া উঠিয়াছে। তাহার আয়ত চোখের চটুল দৃষ্টিতে লাগিয়াছে মাদকতার আভাস। কমল এই অসামান্য মেয়েটির দিকে চাহিয়া এতই বিস্মিত হইয়াছিল যে শোভনতার কথাও ভুলিয়া গেল। সে এক দৃষ্টে চাহিয়া রহিল তাহার দিকে। কিন্তু তাহার বিস্ময় লক্ষ্য করিয়া পদ্মা সহসা এক কাণ্ড করিয়া বসিল। কোথা হইতে একটা পেয়ারা পাড়িয়া লইয়া খাইতে খাইতে আসিতেছিল। সেই অর্ধভুক্ত পেয়ারাটা ছুঁড়িয়া মারিল কমলের মুখে। দুই ভ্রুর মধ্যে গিয়া আতপাকা পেয়ারাটা লাগিতেই সে উফ করিয়া খানিকটা পিছাইয়া গেল। তাহার পর ক্রুদ্ধ হইয়া কহিল, তুমি আচ্ছা বেয়াদব মেয়ে তো, আমাকে মারলে যে? পদ্মা জবাব দিল, বেশ করেছি। তুমি এমন বেয়াদবের মতন হাঁ করে তাকিয়েছিলে কেন? কমল সহসা জবাব দিতে পারিল না। পদ্মা অবশ্য জবাবের অপেক্ষাও করে নাই। সে তাহার উষ্মাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়াই চলিয়া যাইতেছিল। সহসা ফিরিয়া দাঁড়াইয়া কহিল, এই শোনো, তুমি কমলবাবু না? কমল বিস্মিত হইয়া কহিল, হ্যাঁ, কিন্তু তুমি কে? হাসিতে ফাটিয়া পড়িয়া জবাব দিল, বারে, আমাকে চিনতে পারলে না? আমি পদ্মা, বৃন্দাবন দাস বাবাজির আখড়ায় থাকি। পদ্মা? সেই পদ্মা এমন হইয়াছে? কমল কহিল, তুমি জেনে শুনে আমায় মারলে? তোমার সাহস তো কম নয়। আমি যদি বাবাজিকে বলে দিই, কিংবা আমার বাবাকে? ঠোঁট উল্টাইয়া পদ্মা জবাব দিল, তবে আমার বড় বয়েই গেল। মুখে বলিল বটে, কিন্তু কাছে সরিয়া আসিয়া কহিল, বড্ড কি লেগেছে? কই দেখি। কমল কহিল, আর একটু হলে আমার চোখ কানা হয়ে যেত। পদ্মা কমলের হাতটা কপালের উপর হইতে সরাইয়া কহিল, ইস, বড্ডই লেগেছে, ফুলে উঠেছে, এখন কালশিরে পড়েছে। তাহার দুই চোখে সহসা জল আসিয়া পড়িল। কহিল, আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না, বুঝলে? আমি মাপ চাইছি। বলিয়া কমলের উত্তরের অপেক্ষা মাত্র না করিয়া সে দ্রুত চলিয়া গেল। কমল স্তম্ভিতভাবে দাঁড়াইয়া এই অদ্ভুত মেয়েটির গতিপথের দিকে চাহিয়া রহিল। এই হইল তাহাদের পূর্বরাগের ইতিহাস। কমল বাড়িতে আসিয়া বাবার কাছে রায়েদের বাঁশঝাড়ের দোহাই দিল এবং অপরাহ্নেই বৃন্দাবন দাস বাবাজির আখড়ায় গিয়া উপস্থিত হইল। ইহার পর কোথা দিয়া এবং কি করিয়া যে তাহাদের আলাপ এত দ্রুত জমিয়া উঠিল, সে কথা তাহারা নিজেরাই বুঝিতে পারিল না। কমল প্রত্যহ রাত্রি 10টা পর্যন্ত আখড়ায় আড্ডা দিতে লাগিল এবং সকালে পূর্ব ব্যবস্থা মতো পদ্মার ভিক্ষা করিতে যাইবার পথে পথে অপেক্ষা করিতে শুরু করিল। ফলে পদ্মার ভিক্ষার পরিমাণও দিন দিন কমিতে লাগিল। শেষে এমন হইল যে সকালে লোকে কমলকে যে পাড়ার দিকে যাইতে দেখিত, বুঝিত পদ্মাও সেই পাড়ায় ভিক্ষা করিতে যাইবে। বলাই বাহুল্য, কথাটা চাপা রহিল না এবং তাহা রাজনারায়ণ বাবুর কানেও উঠিল। তিনি একদিন বৃন্দাবন দাসকে ডাকিয়া যথেষ্ট লাঞ্ছনা করিলেন। বলিলেন, এমনি করে আরো কত ছেলের মাথা খাচ্ছ, তার ঠিক কি? ফের যদি আমি শুনি যে খোকা ওখানে যাচ্ছে, তাহলে তোমার ওই 200 বছরের আখড়ায় আগুন লাগিয়ে দেব, বুঝলে? সাবধান।
বৃন্দাবন দাস নতমুখেই বাহির হইয়া আসিতেছিলেন। রাজনারায়ণবাবু পুনশ্চ ডাকিয়া কহিলেন, আর শোনো, ওই মেয়েটার কণ্ঠী বদলের ব্যবস্থা করো না কেন? তাহলে তো অনেকটা গোলযোগ মিটে যায়। বৃন্দাবন কহিলেন, আগে হ্যাঁ, সেই ব্যবস্থাই করব। তাই করো গে, বরং যদি 20-50 খরচ হয় সে আমি দেব, বুঝলে? বৃন্দাবন ঘাড় নাড়িয়া চলিয়া আসিলেন। সেই দিনই রাত্রে আহারে বসিয়া রাজনারায়ণবাবু কমলকে বলিলেন, দেখো, আমি ভেবে দেখছিলুম যে এত বড় জমিদারিটা হাতে কলমে চালাতে গেলে আইনটা জানা দরকার। তুমি বরং কলকাতায় গিয়ে ল কলেজে ঢুকে পড়ো। ওখানে ঠাকুরদের ম্যানেজার আমার বন্ধু, ওকেও আমি বলে দেব দুপুরের দিকে গিয়ে জমিদারির কাজ কিছু কিছু শিখবে। সব পেশাই শিখতে হয়, জমিদারি আপনি চলে না। কমলের মাথায় যে বজ্রাঘাত হইল তা রাজনারায়ণবাবু তাহার মুখ দেখিয়াই বুঝিতে পারিলেন। এইবার তিনি তাহার বৃহত্তর অস্ত্রটি নিক্ষেপ করিলেন। কহিলেন, কানা ঘুষো শুনছিলাম তুমি নাকি রোজ বৃন্দাবনের আখড়ায় গিয়ে রাত 10টা পর্যন্ত আড্ডা দাও। তুমি জমিদারের ছেলে, ওসব ভিখারি বৈষ্ণবের সঙ্গে কি তোমার আড্ডা দেওয়া উচিত? এ কথা যেন আর কোনো দিন না শুনতে পাই। কমল সেদিন সারা রাত ঘুমাইতে পারিল না। পরের দিন ভোরবেলায় কুসুমপুরের রাস্তায় গিয়া দাঁড়াইল। সেই পথেই পদ্মার সেদিন ভিক্ষা করিতে যাইবার কথা, কিন্তু বহুক্ষণ দাঁড়াইয়া থাকিয়াও যখন পদ্মার দেখা পাওয়া গেল না, তখন তাহার প্রথম মনে হইল যে তাহার বাবা বোধ হয় শুধু তাহাকে শাসন করিয়াই নিশ্চিন্ত হন নাই, ওধারেও কোনো ব্যবস্থা করিয়াছেন। দুপুরবেলা একটা বই লইয়া পড়িবার চেষ্টা করিল, কিন্তু একটি বর্ণও বুঝিতে পারিল না। শেষকাল পর্যন্ত আর স্থির থাকিতে না পারিয়া বেলা 2টার সময় পিছনের দরজা দিয়া বাহির হইয়া সে আখড়াতেই গিয়া উপস্থিত হইল। আখড়ায় পৌঁছিয়াই ব্যাপারটা বুঝিতে পারিল। বৃন্দাবন দাস ঠাকুর ঘরের দাওয়ায় বসিয়া রাস পঞ্চাধ্যায় পড়িতেছিলেন। তিনি অন্যদিন সকলরবে অভ্যর্থনা করেন, আজ শুধু তাহার নমস্কারের বদলে একটি প্রতি নমস্কার করিলেন মাত্র, একটি কথাও কহিলেন না। অন্যান্য 2-1 বৈষ্ণব যাহারা সামনে বসিয়াছিল তাহারাও 2-1 কথা কহিয়াই কাজের অছিলায় উঠিয়া গেল। তখন লাজ লজ্জার মাথা খাইয়া কমলকে প্রশ্ন করিতে হইল, বাবাজি মশাই, পদ্মা কোথায়? বাবাজি মাথা না তুলিয়াই বলিলেন, ঠাকুর ঘরের ভেতর কাজে ব্যস্ত আছে। কমল বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া প্রশ্ন করিল, আমার সঙ্গে তার দেখা হওয়া কি নিষেধ? বৃন্দাবন দাস এবার মুখ তুলিলেন। তাহার 2 চোখে জল টলটল করিতেছিল। তিনি কহিলেন, ছোটবাবু, তুমি এখানে আসো, এতে যে আমাদের কত আনন্দ হয় তা গোবিন্দই জানেন। তুমি আমাদের সকলেরই বড় প্রিয়, কিন্তু আমার 200 বছরের আখড়া, আমার পূর্ববর্তী 7 জন গোসাইয়ের সমাধি হয়েছে এইখানেই। এ আখড়া যদি নষ্ট হয় তো প্রাণে বড় লাগবে। কমল কহিল, বুঝেছি বাবাজি মশাই, বাবা একটা সাংঘাতিক কিছু বলেছেন, কিন্তু আর একটিবার যে পদ্মার সঙ্গে আমার দেখা হওয়া দরকার, তাকে বলবেন যে কাল সকালে দক্ষিণখণ্ডে যাবার পথে আমি অপেক্ষা করব। এই ভিক্ষাটি আমাকে দিতেই হবে। এক
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃন্দাবন দাস কহিলেন, তাই হবে বাবু। পদ্মার আবার কণ্ঠী বদলের ব্যবস্থা করতে হবে শিগগিরই, বড়বাবু আদেশ দিয়েছেন। কোথায় কার কাছে যে দেব অমন সোনার প্রতিমা, তাই ভাবছি। এই আঘাতটি সর্বাপেক্ষা সাংঘাতিক। কমল যখন বাহিরে আসিল তখন তাহার পা টলিতেছে, সর্বশরীর যেন অবশ। সে কোনো মতে নদীর ধার পর্যন্ত গিয়া একটা গাছের নিচে বহুক্ষণ বসিয়া রহিল। এই গাছের নিচে সে আর পদ্মা কতদিন কত গল্প করিয়াছে, পদ্মা কত গান গাহিয়া তাহাকে শুনাইয়াছে। এই গাছের তলায় প্রতিটি তৃণ সুমধুর স্মৃতি মাখানো। সেইখানে বসিয়া বসিয়া এই সত্যটি সে প্রথম নিশ্চিতভাবে অনুভব করিল যে সে পদ্মাকে ভালোবাসে। পদ্মাকে না পাইলে তাহার সমস্ত জীবন ব্যর্থ হইয়া যাইবে। ঠিক সেই সময় পদ্মাও, চির আনন্দময়ী পদ্মা, বৃন্দাবন দাসের পায়ে মাথা রাখিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। বাবাজি মশাই গো, আমি তাহলে বাঁচব না, মরে যাব। পরের দিন সকালে কমলকে বেশিক্ষণ অপেক্ষা করিতে হইল না। ভালো করিয়া সূর্য উঠিবার আগেই পদ্মা আসিয়া দেখা দিল। কিন্তু যে একটি মিনিটও না হাসিয়া থাকিতে পারিত না, আজ তাহারই মুখ আষাঢ়ের মেঘের মতো কালো ও থমথমে। সে নিঃশব্দে কাছে আসিয়া দাঁড়াইল মাত্র, কথা কহিল না। কমল কম্পিত কণ্ঠে কহিল, পদ্মা, শুনেছ সব? সে কহিল, শুনেছি। কমল কহিল, কিন্তু এ কিছুতেই হতে পারবে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। পদ্মা শুষ্ক কণ্ঠে কহিল, সামনের মাসেই আমার কণ্ঠী বদল, নবদ্বীপ বৈরাগীর সঙ্গে। মৎস্যবের খরচা দেবেন তোমার বাবা। কমল দৃঢ় কণ্ঠে কহিল, তোমার কণ্ঠী বদল হবে, কিন্তু সে নবদ্বীপের সঙ্গে নয়, আমার সঙ্গে। পদ্মাও দৃঢ় কণ্ঠে কহিল, তা হয় না। বাবাজি মশাই জীবনে কখনো যেসব কথা শোনেননি, তাই তাকে সেদিন শুনতে হয়েছে আমার জন্যে। তিনি আমাকে এতটুকু বেলা থেকে মানুষ করেছেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন। তুমি কি বলতে চাও? আমার জন্যে তার আখড়ায় আগুন লাগবে, তিনি অপঘাতে মরবেন? তার চেয়ে আমি জন্ম জন্ম নবদ্বীপের ঘর করব, তাও ভালো। কমল কিছুক্ষণ নিঃশব্দে মাটির দিকে চাহিয়া রহিল। সে নিজের বাবাকে চিনিত। তাহার জীবিতকালে এ বিবাহ দিবার স্পর্ধা বৃন্দাবন কেন, গ্রাম শুদ্ধ কাহারও নাই। সে খানিকটা পরে বলিল, তবে চলো আমরা আজই কলকাতায় পালিয়ে যাই, সেখানে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হবে আমাদের। পদ্মা স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া কহিল, তারপর খাওয়াবে কি? আজও তো বাবার মাসোহারায় খরচ চলে। আহত স্বরে কমল কহিল, নিজের খরচা চালাবার মতো সামান্য টাকাও কি আমি রোজগার করতে পারি না বলে মনে করো? আমি এমএ পাস তো করেছি। পদ্মা একটু লজ্জিত হইল, অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে জবাব দিল, কিন্তু তোমার সঙ্গে আমি কলকাতায় পালিয়ে গেলেই কি বাবাজি মশাই নিস্তার পাবেন? না তোমারই এই বৃদ্ধ বয়সে বাবার মনে কষ্ট দেওয়া উচিত?
কমল অসহিষ্ণু স্বরে কহিল, ওসব কোনো কথা আমি জানি না। তুমি যদি রাজি না হও পদ্মা, আমি এই মুহূর্তে নদীর জলে ঝাঁপিয়ে পড়ব, তা বলে রাখছি। পদ্মার মুখ এতক্ষণে উজ্জ্বল হইয়া উঠিল, কিন্তু তবু সে কহিল, তুমি ধনীর ছেলে, তুমি লেখাপড়া শিখেছ। আমার মতো জ্ঞাতি গোত্রহীন ভিখিরির সঙ্গে এইভাবে তুমি নিজেকে জড়িয়ে ফেলছ, এতে কি তুমি সুখী হতে পারবে? দুদিন পরে আমায় আপদ বালাই বলে মনে হবে না? কমল অভিমান ক্ষুণ্ণ স্বরে কহিল, বেশ তো, যদি তাই হয়। আমার শান্তির জন্যে, সুখের জন্যে তুমি এইটুকু আশঙ্কাকে দমন করতে পারছো না? পদ্মা এইবার তাহার দুটি হাত ধরিল, কহিল, তুমি যদি এমনভাবে জোর না করতে, তাহলে হয়তো আমাকেই এই নদীর জলে আশ্রয় নিতে হতো। তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতুম না কিছুতেই। আমি আর কিছু বলবো না, তোমার যা খুশি তুমি করো। তখন দুজনে প্রায় অর্ধ ঘণ্টা পরামর্শ করিয়া স্থির করিল যে কমল সেই দিনই রাত্রে কলিকাতায় চলিয়া যাইবে এবং উপার্জনের চেষ্টা দেখিবে। তাহার পর সেখানে একটা বাসা ঠিক করিয়া গোপনে পদ্মাকে লইয়া যাইবে। সেইখানেই বৃন্দাবন দাস বৈষ্ণব মতে তাহাদের বিবাহ দিবেন। বৃন্দাবন দাস আগের দিন পদ্মাকে বলিয়াই দিয়াছিলেন, তুই যাতে সুখী হোস মা, তাই কর। আমার অদৃষ্টে যা আছে তাই হবে। গোবিন্দের মন্দির, তিনি পারেন রক্ষা করবেন, নইলে নষ্ট হয় তাও ভালো। কমল দুপুরবেলা খাইতে বসিয়া রাজনারায়ণ বাবুকে জানাইল, আমি আজই সন্ধ্যার ট্রেনে কলকাতায় যাব বাবা। বিস্মিত হইয়া রাজনারায়ণ বাবু কহিলেন, আজই কেন? কমল জবাব দিল, ল কলেজে যদি অ্যাডমিশন নিতেই হয়, অনর্থক গড়িমসি করে লাভ কি? রাজনারায়ণবাবু বুঝিলেন যে ইহা অভিমানের কথা, কিন্তু তবুও ফলটা শুভই হইবে, এই আশায় তিনি মনে মনে খুশি হইলেন। নানাবিধ উপদেশ দিয়া জিনিসপত্র গুছাইয়া লইতে বলিলেন। কমল পরের দিন সকালে কলিকাতায় পৌঁছিয়া এক বন্ধুর বাড়ি উঠিল। সেখান হইতে দুপুরের মধ্যেই একটা ছোট্ট বাসা ঠিক করিয়া ফেলিল। দেশ হইতে পুরাতন চাকর সঙ্গেই আসিয়াছিল, সেই রাঁধিয়া দিবে এবং অন্যান্য কাজ করিবে, এইরূপ ব্যবস্থা হইল। সে জমিদারের ছেলে এবং কলিকাতায় বরাবর উপযুক্ত চালেই চলিয়াছে বলিয়া তাহার বন্ধুবান্ধবের অভাব ছিল না। তাহাদের দুই একজনকে টিউশনের কথা বলিল। প্রথমটা তাহারা বিশ্বাস করিতে চাহিল না, পরে বাবার সহিত ঝগড়া করিয়া আসিয়াছে মনে করিয়া মাসখানেকের মধ্যেই প্রায় শতাধিক টাকার গোটা দুই টিউশন ঠিক করিয়া দিল। কিন্তু তাহার উপর ভরসা করিয়া যে গৃহস্থালী পাতা যায় না, সে জ্ঞান কমলের ছিল। সে অন্য পথ ধরিল। বাল্যকাল হইতেই তাহার গল্প লেখার ঝোঁক ছিল এবং দেশে যাইবার আগে খান দুই উপন্যাসও লিখিয়া বাক্সয় বন্ধ করিয়া রাখিয়াছিল। এইবার অন্য একটি বন্ধুকে ধরিয়া কলিকাতার বিখ্যাত মাসিকপত্র হিন্দুস্থানের সম্পাদকের কাছে একটা উপন্যাস পাঠাইয়া দিল। পাঠাইবার সময় কমলের নিজের খুব ভরসা ছিল না, কিন্তু সহসা দেখা গেল সম্পাদক বইটি পড়িয়া মুগ্ধ হইয়া গিয়াছেন। তিনি নিজের কাগজে সম্মানজনক মূল্য দিয়া ছাপিতে রাজি তো আছেনই, অন্য এক বড় প্রকাশকের দ্বারা প্রকাশ করিবার ব্যবস্থাও করিয়া দিতে পারেন। ইতিমধ্যে সে বৃন্দাবন দাসকে একখানা চিঠি দিয়া জানাইয়াছিল যে
এখানে সব ব্যবস্থাই প্রায় হইয়া আসিয়াছে। পদ্মা যেন আর একটু ধৈর্য ধরে। বৃন্দাবন দাস তাহার উত্তরে তাহার আশীর্বাদ জানাইয়া চিঠি দিলেন। কমল নিশ্চিন্ত হইল, কিন্তু ওধারে তাহারই বুদ্ধির দোষে আর এক বিপর্যয় ঘটিয়া গেল। রাজনারায়ণবাবুকে সে পৌঁছিয়াই এক চিঠি দিয়াছিল, আর কোনো সংবাদ দেয় নাই। রাজনারায়ণবাবু মাসখানেক কোনো চিঠি না পাইয়া এক দীর্ঘ পত্র লিখিলেন। তাহাতে জানাইলেন যে সে কলেজে ভর্তি হইয়াছে কিনা তাহা যেন পত্রপাঠ মাত্র জানায়, এবং মাসখানেকের মধ্যেই বিবাহের জন্য প্রস্তুত হয়, এবং কন্যা তিনি দেখিয়া পছন্দ করিয়াছেন। এখন শুভ দিনের অপেক্ষা। ওই চিঠির সহিত তাহার জন্য 100 টাকার একটি মানি অর্ডারও আসিয়াছিল। কমল মানি অর্ডারটি ফেরত দিয়া বাবাকে চিঠি লিখিয়াছিল। আমি অনেক ভেবে দেখলুম যে আইন পড়া আমার দ্বারা অসম্ভব, সুতরাং কলেজে ভর্তি হবার কোনো চেষ্টা করিনি। আপনার কাছ থেকে মাসোহারা নিয়ে এতদিন কাটিয়েছি, ও ইচ্ছা আর নেই। এইবার নিজে উপার্জন করতে চাই, সেই জন্য টাকাটা ফেরত দিলাম। আর বিয়ের চেষ্টাও আপনি করবেন না। যার সঙ্গে আমার সারা জীবন কাটাতে হবে তাকে আমি নিজেই বেছে নিতে চাই। আমাকে ক্ষমা করবেন। রাজনারায়ণবাবু চিঠি পড়িয়া প্রথমটা স্তম্ভিত হইয়া গেলেন। কমলের যে এত দূর স্পর্ধা হইতে পারে তাহা তাহার স্বপ্নেরও অগোচর। তাহার সমস্ত রাগ গিয়া পড়িল পদ্মা ও বৃন্দাবন দাসের উপর। তিনি তাহাদের উপর প্রতিশোধ লইবার সংকল্প করিলেন। এমন প্রতিশোধ লইতে হইবে যাহাতে কুকুর চিরকালের জন্য মরে, কিন্তু তাহার হাঁড়ি ও লাঠি দুই বজায় থাকে। পাশের গ্রামে জমিদার তাহার বাল্যবন্ধু। মদ্যপ, লম্পট ও দুর্দান্ত বলিয়াই তিনি সকলের নিকট পরিচিত। তাহারই সঙ্গে রাজনারায়ণবাবু গোপনে দেখা করিলেন এবং কি একটা বন্দোবস্তের মূল্যস্বরূপ 100 টাকার খানতিনেক নোট তাহার হাতে দিয়া আসিলেন। সেই দিনই শেষ রাত্রে হৈ হৈ করিয়া বসন্তপুরের আখড়ায় ডাকাত পড়িল। নিরীহ বৈষ্ণবদের মারিয়া আখড়ায় আগুন ধরাইয়া শেষ পর্যন্ত পদ্মাকে লইয়া তাহারা চলিয়া গেল। গ্রামের কোনো লোক ভয়ে বাধা দিবার চেষ্টা করিল না। গোবিন্দের পাষাণ মূর্তিও স্থির হইয়াই এই অত্যাচার দেখিল, কোনরূপ প্রতিকার করিতে পারিল না। পদ্মা একা অতগুলি লাঠিয়ালের সহিত না পারিলেও সে প্রাণপণে জুঝিয়াছিল। অবশ্য রাখালবাবু পদ্মার রূপের খ্যাতি শুনিয়া নিষেধ করিয়াছিলেন বলিয়া তাহাকে কেহ জখম করে নাই। কিন্তু যখন লাঠিয়ালের দল নদীর ধারের বাগান বাড়ির দোতলার ঘরে তাহাকে লইয়া গিয়া ফেলিল, তখন সে মূর্ছিতা হইয়া পড়িয়াছে। তাহার দেহের দিকে চাহিয়া রাখালবাবুর মদনমত্ত দৃষ্টি জ্বলিয়া উঠিল। তিনি ইঙ্গিতে সমস্ত অনুচরদের ঘর হইতে বাহির করিয়া দিয়া পদ্মার অচৈতন্য দেহই নিজের দিকে টানিয়া লইলেন। ঠিক সেই মুহূর্তে পদ্মার সম্বিত ফিরিয়া আসিল। তৎক্ষণাৎ নিজের অবস্থা বুঝিতে পারিয়া সে বিদ্যুৎ গতিতে রাখালের হাত ছাড়াইয়া বারান্দায় গিয়া পড়িল এবং কোনো প্রকার অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়াই ঝাঁপ দিয়া পড়িল নিচে নদীর জলে। এরকম সর্বনাশের চেয়ে যে কোনো প্রকার মৃত্যুই ভালো, এই ছিল তাহার চিন্তা। তখন পরিপূর্ণ জোয়ারে নদী কূলে কূলে ভরা।
রাখালবাবু প্রকৃতস্থ হইয়া লোকজন ডাকিয়া যখন খুঁজিতে গেলেন, তখন পদ্মার আর চিহ্নমাত্রও পাওয়া গেল না। বহুক্ষণ খোঁজ করিয়া সকলে স্থির করিল যে পদ্মা ডুবিয়া গিয়াছে। পরের দিন বৃন্দাবন দাস কমলকে চিঠি লিখিয়া নিজেদের লাঞ্ছনা ও দুর্দশা এবং পদ্মার শোচনীয় পরিণামের কথা জানাইলেন। সর্বশেষে লিখিলেন, সে যে নিজের চরম সর্বনাশ ঘটতে দেওয়ার আগে এমন অবলীলাক্রমে মৃত্যুকে বেছে নিতে পেরেছে, এইতেই মনে হচ্ছে যে সে তোমার অনুপযুক্ত সঙ্গিনী হতো না। কিন্তু গোবিন্দের ইচ্ছা যা আছে তাই হবে। আমরা শুধু তার হাতের ক্রীড়নক বইত নই। কমল সংবাদ পাইয়াই দেশে চলিয়া আসিল, কিন্তু নিজের বাড়িতে গেল না। চারিপাশের গ্রামে 2 দিন ধরিয়া যত রকমের সম্ভব পদ্মার খোঁজ করিল। তারপর কোনো মতে অবসন্ন দেহ ও মনটাকে টানিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া গেল। বাবাকে চিঠি লিখিল, আজ থেকে আমাদের মধ্যেকার সম্পর্ক ঘুচে গেল, কিন্তু ভগবান জানেন তার জন্য আমি দায়ী নই। আমার যে সর্বনাশ করলেন আমি তা ক্ষমা করলুম, তবে আপনি ঈশ্বরের মার্জনা পাবেন কি? কমল কিন্তু সহজে হাল ছাড়িল না। ইংরেজি বাংলা কাগজে পদ্মার বর্ণনা দিয়া বিজ্ঞাপন দিল এবং আখড়া পুনর্নির্মাণের জন্য বৃন্দাবন দাসকে 100 টাকা মানি অর্ডার করিয়া কুপনে লিখিয়া দিল, পদ্মার খোঁজ ছাড়বেন না, খরচ যা লাগে আমি দেব। কিন্তু দিন, সপ্তাহ, মাস কাটিয়া গেল, পদ্মার কোনো খবর পাওয়া গেল না। এধারে কমলের সাহিত্যিক খ্যাতি হু হু করিয়া বাড়িয়া চলিয়াছে। যশের নেশায় সে ক্রমে ক্রমে ওই নিদারুণ আঘাতও সামলাইয়া লইল। ক্রমশ আরো যশ, আরো অর্থ, বন্ধু বান্ধব, বান্ধবী ও ভক্তের সংখ্যা বাড়িয়া উঠিল। সভা, সমিতি, মজলিস ও বৈঠকে নিমন্ত্রণের সংখ্যা হয় না। মেয়েরা এই যশস্বী এবং রূপবান তরুণ সাহিত্যিকের ফটো বাঁধাইয়া ঘরে টাঙাইয়া রাখিতে শুরু করিল। ব্যারিস্টার পালিতের কন্যা মীরা পালিত নিজে কবি। শুধু তাই নয়, অসাধারণ বিদুষী ও রূপসী বলিয়া সর্বত্র তাহার অসাধারণ সমাদর। সেই মীরাই উচ্চ সমাজে অক্লান্তভাবে কমলের কথা বলিয়া বেড়াইতে লাগিল। আলাপে, আলোচনায়, স্তুতিতে তাহার মনে নব প্রেরণা দিল। স্পষ্টই নিজের হীনতা স্বীকার করিয়া তাহাকে গুরুত্বে বরণ করিল। যদিও কমল তাহাকে বন্ধুরূপেই দেখিত, তবু রূপসী ও বিদুষী মেয়ের স্তুতিতে মাদকতা আছে বৈকি। এইভাবে সাফল্যের অসাধারণ ঘূর্ণাবর্তে বেচারি পদ্মার স্মৃতি কোথায় তলাইয়া যাইবে, ইহাই তো স্বাভাবিক। নদীর জলে পড়িয়াই পদ্মা প্রথমটা খরস্রোতে বহু দূরে চলিয়া গিয়াছিল। তারপর প্রাণপণে চেষ্টা করিয়া যখন সে কূলে পৌঁছিল, তখন 2খানি গ্রাম পার হইয়া একেবারে বীজ গায়ে আসিয়া পড়িয়াছে। তবে ডাঙায় উঠিয়াই সে অপরিসীম শ্রান্তিতে অজ্ঞান হইয়া পড়িল। তখন সকাল হইয়াছে। বীজগাঁয়ের বৃদ্ধ বিপিন মোড়ল পদ্মাকে চিনিত এবং ভালোবাসিত। সে স্নান করিতে আসিয়া চমকিয়া উঠিল। আত্মহত্যার ব্যাপার মনে করিয়া স্ত্রীকে ডাকিয়া পদ্মাকে ঘরে লইয়া গেল। কিন্তু পদ্মার তখনই জ্ঞান হইল না।
সেই মূর্ছা ভাঙিবার সঙ্গে সঙ্গে প্রবল জ্বর ও বিকার দেখা দিল। বিপিন বৃন্দাবনকেই সংবাদ দিত, কিন্তু পরের দিন সকালে রাখালবাবুর বিবরণ শুনিয়া পদ্মার সর্বনাশের ভয়ে সে কাহাকেও কোনো কথা জানাইল না। কোনো মতে সেবা শুশ্রূষা করিয়া পদ্মাকে বাঁচাইয়া তুলিল। পদ্মা যখন সুস্থ হইয়া উঠিল তখন 2 মাস কাটিয়া গিয়াছে। পদ্মার হাতে এক কপর্দকও নাই। বসন্তপুরে ফিরিতেও তাহার ভরসা হইল না। সে বিপিনকে জানাইল যে কমলের কাছেই যাইবে। বলিল, ভয় কি, বৈষ্ণবের মেয়ে, নাম গাইতে গাইতে হেঁটে কলকাতায় পৌঁছাব। বিপিন প্রশ্ন করিল, কিন্তু ছোটবাবুর ঠিকানা জানো তুমি? পদ্মা কহিল, না, সে বাবাজি মশাই জানেন শুধু, কিন্তু তার কাছে গিয়ে তাকে বিব্রত করতে চাই না। কলকাতায় গিয়ে খুঁজে নিতে আর পারবো না? খুব পারব। বিপিন আর পদ্মা কেহই কলিকাতা দেখে নাই, সুতরাং তাহাদের কাছে কথাটা এমন কিছু অবিশ্বাস্য বলিয়া বোধ হইল না। কিন্তু দিন 15 পরে ভিক্ষা করিতে করিতে যখন সে কলিকাতায় গিয়া পৌঁছিল তখন তাহার বুক শুকাইয়া উঠিল। বহু লোকের দৃষ্টি এড়াইয়া, বহু অসৎ লোকের কবল হইতে মুক্ত হইয়া সে গৌরী ও মঠে আশ্রয় লইল এবং নিত্য উৎসুক চোখ মেলিয়া কলিকাতার পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিল। কিন্তু সহস্র চেষ্টাতেও কোথাও কমলের সন্ধান মিলিল না। ইতিমধ্যে মীরা পালিতের অনুরোধে কমল একটি নাটক লিখিয়াছিল। মীরারই বাবার চেষ্টায় কলিকাতার একটি বড় থিয়েটারে তাহা অভিনয়েরও ব্যবস্থা হইল। মাস 6 পরে তাহারই উদ্বোধন রজনীর দিন সকালে একটা পোস্টার দেখিয়া পদ্মা চমকিয়া উঠিল। যশস্বী তরুণ সাহিত্যিক কমল কৃষ্ণ রায়ের নূতন নাটক। হয়তো এ আর কোনো কমল কৃষ্ণ রায়, কিন্তু পদ্মার মনে মনে কে যেন বলিল যে এই সেই যাহার জন্য তাহার এই নিদারুণ দুঃখের তপস্যা। তাহা ছাড়া সে কমলকে বহুবার বলিতে শুনিয়াছে যে সে বই লেখে। সে পথের লোককে জিজ্ঞাসা করিয়া করিয়া থিয়েটারটা খুঁজিয়া বাহির করিল এবং সেখানে গিয়া বহু লোকের কাছে মিনতি করিয়া কমলের ঠিকানাও সংগ্রহ করিল। গেরুয়া পরিহিতা এই তরুণীর সহিত কমলের কি সম্পর্ক থাকিতে পারে তাহা বুঝিতে না পারিয়া কেহবা নিজের মনোমত অনুমান করিয়া লইয়া মুচকি হাসিল, কেহবা কানা ঘুষা করিল, কিন্তু সেসব কোনো দিকে পদ্মার তখন দৃষ্টি নাই। নিদারুণ মানসিক উত্তেজনায় সে তখন বিভ্রান্ত, বাহ্য জ্ঞান শূন্য। পদ্মা যখন কমলের বাসার সামনে পৌঁছিল তখন অপরাহ্ন। তাহার কড়া নাড়ার শব্দে বাসার নূতন চাকরটা বাহির হইয়া আসিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে তাহার দিকে চাহিল। পদ্মার প্রশ্নের উত্তরে কহিল, বাবু নেই, মীরা দিদিমণির বাড়ি গিয়েছে। মীরা দিদিমণি? সে আবার কে? চাকরটা বিরক্ত হইয়া কহিল, আমি জানি না। তারপর দরজাটা বন্ধ করিয়া দিল। পদ্মার বুকে কে যেন অকস্মাৎ পাষাণের ভার চাপাইয়া দিল। সে টলিতে টলিতে গিয়া অবসন্নভাবে পাশের একটা বাড়ির রকে বসিয়া পড়িল। আজ সারা দিন অনাহারে কাটিয়াছে, তাহার উপর সারা দুপুর রৌদ্রের মধ্যে ঘুরিয়া বেড়াইয়াছে। সেই সমস্ত ক্লান্তি যেন তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল।
কতক্ষণ যে সে এইভাবে বসিয়াছিল তাহা সে নিজেই জানে না। সহসা চমক ভাঙিয়া গেল প্রকাণ্ড এক মোটরের শব্দে। চকিত হইয়া চাহিয়া দেখিল, মোটরের সামনের সিটে পাশাপাশি বসিয়া আছে কমল আর একটি রূপসী তরুণী। কি একটা রসিকতায় দুইজনেই হাসিতেছে। কমলের সেদিন দ্বিপ্রহরে মীরাদের বাড়ি নিমন্ত্রণ ছিল। কথা ছিল মীরার সহিতই মোটরে করিয়া আসিয়া সে বাসা হইতে কাপড় ছাড়িয়া নাটকের উদ্বোধন দেখিতে যাইবে। বেচারি পদ্মা এসব কিছুই জানিতে পারিল না। সে শুধু দেখিল যে কমল শীষ দিতে দিতে লাফাইয়া উপরে গেল এবং মিনিট পাঁচেকের মধ্যেই বহুমূল্য বেশে সাজিয়া ফিরিয়া আসিয়া আবার মোটরে বসিল। তরুণীটি নিমেষে গাড়ি চালাইয়া চলিয়া গেল। পদ্মা কিছুক্ষণ পর্যন্ত বুঝিতেই পারিল না যে আঘাতটা তাহার কতখানি। সে যেন ঘুমের ঘোরে রহিয়াছে। সে ঘুমের ঘোরেই মনকে বুঝাইবার চেষ্টা করিতে লাগিল যে এ ঠিকই হইয়াছে। কমল জমিদারের ছেলে, কমল বিদ্বান, আর সে জ্ঞাতি গোত্রহীনা ভিখারিনী। এ মিলন অসম্ভব। কমল এইবার তাহার উপযুক্ত সঙ্গিনী বাছিয়া লইয়াছে। প্রায় ঘণ্টা তিনেক সেইখানেই বসিয়া থাকিবার পর সহসা নিজের হাতের দিকে নজর পড়িয়া সে চমকিয়া উঠিল। দুগাছা লাল সেলুলয়েডের চুড়ি বহুদিন আগেই কমলই কিনিয়া তাহার হাতে পরাইয়া দিয়াছিল। সেই দুগাছি আভরণ সে সযত্নে এতদিন রক্ষা করিয়াছে। আর রাখার প্রয়োজন নাই মনে করিয়া আস্তে আস্তে সে চুড়ি দুগাছি খুলিয়া ফেলিল। তাহার পর কমলের সদরের সামনে রাখিয়া দিয়া সেইরূপ অভিভূতের মতোই একদিকে যাত্রা করিল। থিয়েটারের অসামান্য সাফল্যের পর ফিরিতে ফিরিতে মীরা জিজ্ঞাসা করিল, আচ্ছা, নাটক উৎসর্গ করেছেন আমার পদ্মাকে দিলাম, এ পদ্মাটিকে? কমলের মনে হইল যে সমস্ত আনন্দ যেন নিমেষে মরিয়া গেল। সে কিছুক্ষণ চুপ করিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সে অনেক কথা মিস বালিত, অন্য একদিন বলবো। মীরা তাহাকে নামাইয়া দিয়া চলিয়া গেল। কমল সদরের সামনে আসিয়া কড়া নাড়িতে যাইবে এমন সময় তাহার পায়ে ঠেকিল ওই চুড়ি দুগাছি। অন্য সময় হইলে সে হয়তো অত লক্ষ্যই করিত না, কিন্তু সেদিন সহসা নিচের দিকে চাহিয়া চমকিয়া উঠিল। চুড়ি দুগাছি তুলিয়া লইয়া পাগলের মতো চলিল গ্যাসের আলোর কাছে, এবং চিনিতেও এক মুহূর্ত দেরি হইল না। এ চুড়ির প্রতিটি অণু তাহার পরিচিত। ততক্ষণে চাকর দ্বার খুলিয়াছে। তাহাকে আসিয়া প্রশ্ন করিল, কে এসেছিল, শিগগির বলো। চাকর হতভম্ব হইয়া কহিল, কই, কেউ তো না। হ্যাঁ হ্যাঁ, একটি মেয়ে এসেছিল, আপনাকে খুঁজছিল। অসহিষ্ণুভাবে কমল কহিল, কোথায় গিয়েছে সেই মেয়েটি? কোন দিকে গিয়েছে? চাকর কহিল, আমি কি জানি কোন দিকে গিয়েছে। কমল সহসা ঠাস করিয়া তাহার গালে একটা চড় বসাইয়া দিল। তাহার পর 3 লাফে উপরে গিয়া বাক্স খুলিয়া যতগুলি টাকা ছিল বাহির করিয়া লইয়া আবার ছুটিয়া বাহির হইল রাস্তায়। প্রথম খানিকটা ছুটিয়াই চলিল, পরে সৌভাগ্যক্রমে
একটা খালি ট্যাক্সি পাইল। ট্যাক্সিওয়ালার হাতে প্রথমেই একটা 10 টাকার নোট গুঁজিয়া দিয়া তাহাকে ঊর্ধ্বশ্বাসে চালাইতে বলিল থানায়। থানায় রাত্রে যে দারোগাবাবু চার্জে ছিলেন তাহাকে সংক্ষেপে পদ্মার বর্ণনা ও নিজের পরিচয় দিয়া এক মুঠা নোট বাহির করিয়া তাহার সামনে রাখিল। কহিল, এখনই সমস্ত বিটের কনস্টেবলকে খবর পাঠান, যত টাকা খরচ হয় হোক, যে খোঁজ করে এনে দিতে পারবে তাকে আমি 1000 টাকা বকশিস দেব। সেখান হইতে যখন সে বাহির হইল তখন আকাশে বৃষ্টি নামিয়াছে, কিন্তু তাহারই মধ্যে সে গাড়ি চালাইতে বলিল। গঙ্গার যতগুলি ঘাট আছে সেইগুলি আগে দেখিতে হইবে, কারণ যে অপরিসীম অভিমানী সে ওই দুগাছি চুড়ি তাহারই দ্বার পথে ফেলিয়া গিয়াছে, তাহার একমাত্র পরিণতি আত্মহত্যা। কিন্তু বিধাতা বিরূপ। ঝড় উঠিল এবং সে ঝড় দেখিতে দেখিতে এমন প্রবল আকার ধারণ করিল যে আর গাড়ি চলে না। ভীষণ দুর্যোগ দেখিয়া ট্যাক্সিওয়ালা একটা গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া তাহাকে নামাইয়া দিল। কিন্তু কমলের তখন অপেক্ষা করার সময় নাই। সে সেই প্রলয়ের ঝড় মাথায় করিয়াই কোনো মতে পথ চলিতে লাগিল। পথটাকে সে খুঁজিয়া বাহির করিবে, যেমন করিয়াই হোক। এমনই ভাবে উন্মত্ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করিতে করিতে যখন সে বাবুঘাটের সামনাসামনি আসিয়া পড়িয়াছে তখন আর চলিবার ক্ষমতা নাই। সে অবসন্ন হইয়া একটা গাছতলায় বসিয়া পড়িল। কিন্তু ঠিক সেই সময়ে তাহার মনে হইল ঝড়ের গর্জনের মধ্যেই কাহার গলার সুর যেন শোনা যাইতেছে। সে প্রাণপণ শক্তিতে চোখ মেলিয়া বিদ্যুতের আলোয় দেখিল গঙ্গার জলের একেবারে কাছে এক রমণী মূর্তি। সে পদ্মা বলিয়া চিৎকার করিয়া উঠিয়াই একেবারে অজ্ঞান হইয়া গেল। পদ্মা মৃত্যুর পূর্বে জন্মের শোধ একবার গান গাহিয়া লইতেছিল। আমারই নাগর যায় পরঘর, আমারই আঙিনা দিয়া। কিন্তু কমলের ডাক তাহার কানে পৌঁছিল। সে বিদ্যুতের আলোতে কমলের দেহ দেখিতে পাইয়া পাগলের মতো ছুটিয়া আসিল। তাহার মাথাটা নিজের বুকের মধ্যে টানিয়া লইয়া আকুলভাবে ডাকিতে লাগিল, ওগো, অভাগীর জন্যে কেন তুমি এমন সর্বনাশ করলে গো? আমার জন্যে যদি তোমার কিছু হয় তো আমি কেমন করে সইব? অনেকক্ষণ পরে কমল চোখ মেলিয়া ডাকিল, পদ্ম, এই যে আমি। কি বলো? তোমাকে কি পেলাম? আর ছেড়ে যাবে না তো? না, আর কিছুতে না, কিছুতে তোমায় ছেড়ে দেব না। তখন ঝড় থামিয়া আসিয়াছে। পূর্বাকাশে তরুণ সূর্য দেখা দিয়াছেন। তাহারই আলোতে এই তরুণ তরুণীর আবার মিলন ঘটিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।